সরকারি শহীদ আব্দুল সালাম কলেজ কালিয়া নড়াইলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের পরের স্যার, প্রভাষক রসায়ন বিদ্যা বিভাগের। তো আমি আজকে তোমাদের বোর পরমাণু মডেল অনুসারে আমরা হাইড্রোজেন পরমাণুর বর্ণালী কীভাবে ব্যাখ্যা করতে পারি সেটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ বোর পরমাণু মডেল ও হাইড্রোজেন পরমাণুর বর্ণালী। আমরা জানি যে হাইড্রোজেন মৌলের পারমাণবিক সংখ্যা হলো 1, অর্থাৎ মৌলের পরমাণুতে একটি মাত্র প্রোটন বিদ্যমান। আমরা জানি হাইড্রোজেন পরমাণুতে একটি প্রোটন এবং একটি ইলেকট্রন থাকে, কোনো নিউট্রন থাকে না। তো নিউক্লিয়াসে অবস্থিত এই প্রোটনকে কেন্দ্র করে নির্দিষ্ট শক্তির কক্ষপথ অর্থাৎ প্রথম শক্তি স্তরে থেকে ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারিদিকে পরিভ্রমণ করে। আমরা বোর পরমাণু মডেল পড়েছি। তো বোর পরমাণু মডেল অনুসারে আমরা জানি যে হাইড্রোজেন পরমাণুই একমাত্র পরমাণু বা হাইড্রোজেনই একমাত্র মৌল যেটা বোর পরমাণু মডেলকে সম্পূর্ণরূপে সমর্থন করে। অর্থাৎ পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে গেলে আমরা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রেই বোর পরমাণু মডেলের পূর্ণ ব্যবহারটা দেখতে পাই। তো যাই হোক, হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তরে একটা মাত্র ইলেকট্রন থাকে। এই ইলেকট্রন একটা নির্দিষ্ট শক্তি নিয়ে এই শক্তি স্তরে অবস্থান করে। আমরা যদি এই ইলেকট্রনটাকে বাইরে থেকে শক্তি প্রদান করি তাহলে দেখা যায় যে ইলেকট্রন শক্তি শোষণ করে সে উচ্চ শক্তির স্তরে স্থানান্তরিত হতে পারে। এক্ষেত্রে শক্তির শোষণ ঘটে এবং শোষণের ক্ষেত্রে আমরা একটা বর্ণালী পেয়ে থাকি, তাকে আমরা বলি শোষণ বর্ণালী। আবার ইলেকট্রন শক্তি শোষণ করে যখন উচ্চ শক্তি স্তরে যায়, তারপরে আমরা যদি শক্তির উৎসটাকে সরাই নিই তাহলে দেখা যায় যে শক্তি বিকিরণ করে ইলেকট্রনটি আবার তার পূর্বের শক্তি স্তরে ফেরত আসে। এক্ষেত্রে আমরা যে বর্ণালীটা পেয়ে থাকি সেটাকে আমরা বলি বিকিরণ বর্ণালী। তো যদি আমরা দেখি যে হাইড্রোজেনের একটি হাইড্রোজেন পরমাণুর যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে যখন স্থানান্তরিত হয়, সেই উচ্চ শক্তি স্তরের শক্তি যদি E2 হয়, উচ্চ শক্তি স্তরের শক্তি E2, এবং শক্তি বিকিরণ করে আবার অর্থাৎ যে শক্তি স্তর থেকে ইলেকট্রনটা স্থানান্তরিত হয়েছিল অর্থাৎ নিম্নতম শক্তি স্তরের শক্তি, সেটাকে যদি আমরা E1 বলি তাহলে আমরা বলতে পারি শোষিত শক্তি ডেল্টা E সমান সমান E2 মাইনাস E1, অর্থাৎ উচ্চ স্তরের শক্তি এবং নিম্ন শক্তি স্তরের শক্তির পার্থক্য ডেল্টা E সমান সমান E2 মাইনাস E1। আবার আমরা জানি ডেল্টা E সমান সমান H0, তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি E2 মাইনাস E1, অর্থাৎ ডেল্টা E সমান সমান E2 মাইনাস E1, আর সেটাই হচ্ছে H0। এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখি। তো আমরা দেখলাম কি যে হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন যদি শক্তি শোষণ করে E2 উচ্চ শক্তি স্তরে গমন করে এবং যে উচ্চ শক্তি স্তরের শক্তি যদি E2 হয় এবং নিম্নতম শক্তি স্তর বা নিম্ন শক্তি স্তরের শক্তি যদি E1 হয়, তাহলে শোষিত শক্তির পরিমাণ ডেল্টা E সমান সমান E2 মাইনাস E1, এবং এই ডেল্টা E টা আবার H এর সমান। এখানে H হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এবং নিউ হচ্ছে আলোর কম্পাঙ্ক। তো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা এর আগে যখন বর্ণালী দেখেছিলাম তখন আমরা দেখেছিলাম যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে n তম কক্ষপথে শক্তি En is equal to minus 2 pi square m e to the power 4 by nh square or by n square h square। তো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা n তম কক্ষপথে শক্তির ক্ষেত্রে আমরা যে সমীকরণটা পেয়েছিলাম সেটা হচ্ছে
তাহলে কি পেলাম আমরা En সমান সমান 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 বাই n স্কয়ার s স্কয়ার। তাহলে আমরা বলতে পারি যে প্রথম অর্থাৎ নিম্ন শক্তি স্তরের শক্তি E1 is equal to 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 বাই n1 স্কয়ার s স্কয়ার, অর্থাৎ নিম্নতর শক্তি স্তরের শক্তি। এবং উচ্চ শক্তি স্তরের শক্তি সমান সমান 2 পাই m e টু দি পাওয়ার 4 বাই n2 স্কয়ার s স্কয়ার। তো এখন আমরা যদি 1 নম্বর সমীকরণে E1 এবং E2 এর মান বসাই তাহলে আমরা কি পাবো? ডেল্টা E সমান সমান h নিউ সমান সমান মাইনাস 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 বাই n2 স্কয়ার h স্কয়ার মাইনাস, একটু জায়গা নিয়ে লিখি, ডেল্টা E সমান সমান h নিউ সমান সমান মাইনাস 2 পাই m e টু দি পাওয়ার 4 বাই n স্কয়ার s স্কয়ার মাইনাস 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 বাই n1 স্কয়ার s স্কয়ার। তাহলে আমরা যদি একটু সমীকরণটাকে সাজাই লিখি সুন্দর করে, 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 বাই n1 স্কয়ার s স্কয়ার মাইনাস 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 বাই n2 স্কয়ার s স্কয়ার। বা h নিউ ইজ ইকুয়াল টু, আমরা যদি এখান থেকে 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 বাই s স্কয়ার কমন নিই তাহলে থাকে 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 বাই s স্কয়ার কমন নিলে থাকে 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার, 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। তো এরপরে বা নিউ সমান সমান 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 বাই h কিউব। আমরা ওই পাশ থেকে যদি h টাকে আনি তাহলে ভাগ হয় এবং সেটা h স্কয়ারের সাথে গুণ হয়ে যায়। তাহলে n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। তো এই সমীকরণকে ব্যবহার করে আমরা যে কোনো কক্ষপথে ইলেকট্রনের কম্পাঙ্ক কত সেটা বের করতে পারি। আবার এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। আবার আমরা জানি নিউ সমান সমান c বাই ল্যামডা, নিউ সমান সমান c বাই ল্যামডা। তাহলে c বাই ল্যামডা সমান সমান আমরা বলতে পারি 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 বাই h কিউব 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার, যেহেতু নিউ সমান সমান c বাই ল্যামডা। তো এখানে c হচ্ছে বাতাসে আলোর বেগ এবং ল্যামডা হলো আমাদের যে শোষিত বা বিকিরিত শক্তি যেটা বলি সেই শক্তির তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা এখান থেকে আবার যদি 1 বাই ল্যামডা সমান সমান 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 বাই c h কিউব লিখি
তাহলে 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এখানে আমাদের সমীকরণে এই অংশে দেখা যাচ্ছে পাই একটি ধ্রুবক রাশি, m ইলেকট্রনের ভর সেটা একটা ধ্রুবক রাশি, e ইলেকট্রনের আধান সেটাও একটা ধ্রুবক রাশি, c শূন্য বায়ুর মাধ্যমে আলোর বেগ এটাও নির্দিষ্ট, এবং h প্ল্যাঙ্কের ধ্রুবক। অর্থাৎ আমাদের ব্র্যাকেটের সামনে যে অংশটা আছে এরা সবাই ধ্রুবক রাশি। এই সকল ধ্রুবক রাশিকে আমরা একটা নতুন ধ্রুবক রাশি যেটাকে আমরা বলি রিডবার্গ ধ্রুবক আর h দ্বারা প্রকাশ করতে পারি। সেটাকে আমরা rh দ্বারা যদি প্রতিস্থাপিত করি তাহলে আমাদের মূল সমীকরণটা এসে দাঁড়ায় যে 1/λ সমান rh রুট ওভার rh 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। তো আবার 1/λ সমান 1/λ সমান কি কম্পন বা তরঙ্গ সংখ্যা, অর্থাৎ নিউ বার সমান এটাকে আমরা নিউ বার দিয়ে প্রকাশ করতে পারি rh 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। তো আমরা দেখলাম যে আমরা হাইড্রোজেন পরমাণু এবং বোর পরমাণু মডেল এই দুটোকে হাইড্রোজেন পরমাণু আর বোর পরমাণু মডেলকে আমরা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যদি প্রয়োগ করি তাহলে আমরা বিভিন্ন শক্তি স্তর থেকে এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরের ফলে কি পরিমাণ শক্তি বিকিরণ হচ্ছে বা কি পরিমাণ যে পরিমাণ শক্তি বিকিরণ হয় বা যে পরিমাণ শক্তি শোষিত হয় সেই শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারি, সেই বিকিরিত বা শোষিত শক্তির কম্পাঙ্ক নির্ণয় করতে পারি, সমীকরণটির সাহায্যে আমরা কম্পাঙ্ক নির্ণয় করতে পারি, এই সমীকরণটির সাহায্যে আমরা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারি, আবার এটা দিয়ে আমরা কম্পন সংখ্যা বা তরঙ্গ সংখ্যা কত সেটাকেও নির্ণয় করতে পারি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের সূত্রের প্রয়োগ। এখন আমরা রিডবার্গ ধ্রুবকের মানটা একটু যাচাই করি। আমরা জানি রিডবার্গ ধ্রুবক rh এর প্রমাণিত মান হচ্ছে পার সেন্টিমিটার, অর্থাৎ এটাকে যদি আমরা বৈজ্ঞানিক সংখ্যা হিসেবে লিখি 1.09678 ইন্টু 10⁵ পার সেন্টিমিটার। যদি আমরা এটাকে মিটার আকারে নিয়ে যেতে চাই তাহলে আমাদের আসে 10 9 6 7 8 দুটো শূন্য পার মিটার। যদি এটাকে আমরা বৈজ্ঞানিক সংখ্যা নিয়ে যেতে চাই 09678 ইন্টু 10⁻⁻7 পার মিটার। এখন আমরা মূল সমীকরণে যেখানে আমরা রিডবার্গ ধ্রুবককে ব্যবহার করেছি সেখানে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে আমরা রিডবার্গ ধ্রুবকের মানকে পার সেন্টিমিটার যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা সেক্ষেত্রে এই মান এবং পার মিটার যদি কোনো ক্ষেত্রে প্রয়োজন হয় সেক্ষেত্রে এই মানটা ব্যবহার করে থাকি। এখন রিডবার্গ ধ্রুবকের এই মানটি সঠিক আছে কিনা সেটা আমরা পরীক্ষা করে দেখতে পারি কিনা, সেটা যদি আমরা পরীক্ষা করে দেখতে যাই তাহলে আমাদের এখন সেই রিডবার্গ ধ্রুবকের পরিবর্তে রিডবার্গ ধ্রুবক rh সমান আমরা কি লিখছিলাম 2π² m⁴ বাই ch³ এই রাশিতে যদি আমরা আমাদের মানগুলো পাই এর মান, ইলেকট্রনের ভর, ইলেকট্রনের আধান, রিডবার্গ ধ্রুবক এটা হচ্ছে প্ল্যাঙ্কের h তো প্ল্যাঙ্কের ধ্রুবক এবং c আলোর বেগ এই মানগুলোকে বসায় যদি আমরা হিসাব করি তাহলে আমরা এখান থেকে রিডবার্গ ধ্রুবকের মানটা পেতে পারি 2 ইনটু পাই এর মান 3.1416 তার হোল স্কয়ার ইনটু একটি ইলেকট্রনের ভর হচ্ছে 9.109 ইনটু 10⁻⁻28 9.109 ইনটু 10⁻⁻28 -28 গ্রাম বা 31 কেজি। এবং আমরা আরেকটা মান আমাদের এখানে আছে ইলেকট্রনের আধানকে আমরা ESU এককে 4.8 ইনটু 10⁻⁻10 4.8 ইনটু 10⁻⁻10 ESU
যাই হোক, আমরা এখন লিখে আনছি। নিচে আছে আমাদের আলোর বেগ 3 × 10⁸ আর প্লাঙ্কের ধ্রুবক হচ্ছে 6.626 × 10⁻27 6.626 × 10⁻27। এই মানগুলোকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখা যায় যে আমাদের প্রকৃত যে মানটা আসে পার সেন্টিমিটার। যদি আমরা এটাকে মিটারে নিয়ে যেতে চাই তাহলে আসে আমাদের 10.93210 পার মিটার। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের আমরা সমীকরণের যে মানটা ব্যবহার করি সেই মান আর আমাদের এই সমীকরণ থেকে বেরোনো পরীক্ষিত মান প্রায় খুব কাছাকাছি। অর্থাৎ পরীক্ষিত মান এবং প্রকৃত মান এই দুটো মান খুব কাছাকাছি। সামান্য পার্থক্য আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে সামান্য আমাদের পার্থক্য থাকতে আছে, কিন্তু সেটা খুবই কাছাকাছি, যে কারণে এটাকেই আমরা প্রমাণ মান হিসেবে ব্যবহার করতে পারি। তো এখন আমরা আরেকটু আলোচনা আসি, সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে ইলেকট্রন গুলো শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে, আবার উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যখন নেমে আসে তখন শক্তির শোষণ বা বিকিরণ ঘটে এবং সেই শোষিত শক্তি বা বিকিরিত শক্তির পরিমাণের হিসাব, সেই শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্যের হিসাব, শোষিত বা বিকিরিত যে শক্তি তার কম্পাঙ্ক এবং তরঙ্গ সংখ্যা, এগুলো নির্ণয় করার একটা উপায় বা একটা সমীকরণ আমরা এইমাত্র দেখলাম। এখন কথা হচ্ছে আমরা আরেকটু আলোচনা করব যে হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তরের থেকে ইলেকট্রন শক্তি শোষণ করে বিভিন্ন উচ্চ শক্তির স্তরে গমন করতে পারে। আমরা জানি যে আমাদের পরমাণু সম্পর্কে আমরা যে আলোচনা করেছিলাম সেখানে আমরা দেখেছি যে ইলেকট্রন সর্বোচ্চ আমরা দেখেছি সেখানে 7টা শক্তি স্তরে বিন্যস্ত থাকে। তো হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তরের একটা ইলেকট্রন শক্তি শোষণ করে তার উচ্চ শক্তির যে কোনো শক্তি স্তরে গমন করতে পারে। এই গমনের ক্ষেত্রে একটা বর্ণালী পাওয়া যায়, সেটাকে আমরা বলি শোষণ বর্ণালী। আবার ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে শক্তি বিকিরণ করে নিম্ন শক্তি স্তরে চলে আসে তখন এক ধরনের বর্ণালী পাওয়া যায়, যেটাকে আমরা বলি বিকিরণ বর্ণালী। এখন ইলেকট্রন শক্তি শোষণ করে যে কোনো শক্তি স্তরে যদি অবস্থান করে, সেটা হতে পারে প্রথম শক্তি স্তর, অর্থাৎ যে কোনো উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন শক্তি বিকিরণ করে আবার নিম্ন শক্তি স্তরে চলে আসতে পারে। তো বিজ্ঞানী লাইম্যান আবিষ্কার করেছিলেন যে যে কোনো উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন যদি প্রথম শক্তি স্তরে নেমে আসে, সেটা হতে পারে সপ্তম, হতে পারে ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয় অথবা দ্বিতীয় শক্তি স্তর। অর্থাৎ যে কোনো উচ্চ শক্তির শক্তি স্তর থেকে ইলেকট্রন যদি শক্তি বিকিরণ করে প্রথম শক্তি স্তরে চলে আসে, তাহলে সেক্ষেত্রে যে বর্ণালীটা পাওয়া যায় সেই বর্ণালীটার নাম দেওয়া হয়েছে লাইম্যান সিরিজ। অর্থাৎ বিজ্ঞানী লাইম্যান এটা আবিষ্কার করেন, তাই তার নাম অনুসারে এটাকে বলা হচ্ছে লাইম্যান সিরিজ। এরপরে আসি আমাদের আর একটা বর্ণালী আমরা পাই যে কোনো উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন শক্তি বিকিরণ করে যদি দ্বিতীয় শক্তি স্তরে নেমে আসে, অর্থাৎ ইলেকট্রনগুলো শক্তি উচ্চ শক্তি স্তর যে কোনোটা হতে পারে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ অথবা সপ্তম শক্তি স্তর থেকে ইলেকট্রন শক্তি বিকিরণ করে যদি দ্বিতীয় শক্তি স্তরে ফেরত আসে, তখন যে বর্ণালীটা পাওয়া যায় সেই বর্ণালীটার নাম দেওয়া ছিল বিজ্ঞানী বামারের নাম অনুসারে, সেটাকে আমরা বলছি বামার সিরিজ। এবার আসলো প্যাশেন সিরিজ, তৃতীয়। অর্থাৎ যে কোনো উচ্চ শক্তির শক্তি স্তর থেকে ইলেকট্রন শক্তি বিকিরণ করে যদি তৃতীয় শক্তি স্তরে ফিরে আসে, অর্থাৎ n1 is equal to 3, n2 equal to 4, 5, 6, 7 যাই হোক না কেন, কিন্তু নিম্ন শক্তি স্তর অর্থাৎ n1 এর মান যখন 3
সেক্ষেত্রে যে বর্ণালীটা সৃষ্টি হয় সেটাকে আমরা বলছি প্যাশেন সিরিজ। এরপরে ইলেকট্রন যে কোনো উচ্চ শক্তি স্তর থেকে যদি চতুর্থ শক্তি স্তরে ফেরত আসে, অর্থাৎ N1 ইজ ইকুয়াল টু যদি 4 হয় এবং N2 অর্থাৎ উচ্চ শক্তি স্তর যে 5 থেকে শুরু করে 5, 6, 7 যে কোনো উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন যদি চতুর্থ শক্তি স্তরে নেমে আসে, তাহলে সেক্ষেত্রে যে বর্ণালী সৃষ্টি হয় সেটাকে আমরা বলছি ব্র্যাকেট সিরিজ। এরপরে আরেকটা আছে আমাদের ফান্ড সিরিজ বা ফুন্ড সিরিজ, অর্থাৎ যে কোনো উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন শক্তি বিকিরণ করে যদি পঞ্চম শক্তি স্তরে ফিরে আসে, অর্থাৎ N1 ইজ ইকুয়াল টু যদি 5 হয় আর N2 সমান 6, 7 যাই হোক উচ্চ শক্তির যে কোনো শক্তি স্তর থেকে যদি ইলেকট্রনটা আমাদের পঞ্চম শক্তি স্তরে ফিরে আসে, তখন সেটাকে আমরা বলছি ফান্ড সিরিজ বা ফুন্ড সিরিজ। বিজ্ঞানী ফুন্ড কর্তৃক এই সিরিজটা আবিষ্কৃত হয়েছিল, তাই তার নাম অনুসারে এটাকে আমরা বলছি ফান্ড সিরিজ বা ফুন্ড সিরিজ। এরপরে আরেকটা আছে আমাদের হামফ্রেশ, অর্থাৎ যে কোনো উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন শক্তি বিকিরণ করে, এরপরে যদি আরো শক্তি স্তর থাকে সেখান থেকে আসতে পারে ইলেকট্রন শক্তি বিকিরণ করে যদি ষষ্ঠ শক্তি স্তরে নেমে আসে, অর্থাৎ N1 সমান 6 এবং N2 সমান 7, 8 ইত্যাদি যে কোনো উচ্চ শক্তির শক্তি স্তর হতে পারে। সেক্ষেত্রে আমরা যে বর্ণালী অর্থাৎ বিকিরণ বর্ণালীটা পেয়ে থাকি, সেই বিকিরণ বর্ণালীটাকে আমরা বলছি হামফ্রেশ সিরিজ। তো ইলেকট্রন বিভিন্ন উচ্চ শক্তির শক্তি স্তর থেকে নিম্ন শক্তির শক্তি স্তরে যদি স্থানান্তরিত হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বিভিন্ন বর্ণালী পেয়ে থাকি এবং বর্ণালীগুলো তখন আলাদা আলাদা করে নামকরণ করলাম। কি বললাম, যে কোনো উচ্চ শক্তির স্তর থেকে অর্থাৎ N1 এর মান যদি 1 হয়, N1 সমান 1 এবং N2 সমান 1, 2, 3 যে কোনো উচ্চ শক্তির শক্তি স্তর হতে পারে। সেখান থেকে যদি প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আসে, তাহলে আমরা প্রথমেই বলেছিলাম সেটাকে আমরা বলছি লাইম্যান সিরিজ। কি সিরিজ? লাইম্যান সিরিজ। এবার বললাম যে কোনো উচ্চ শক্তির শক্তি স্তর থেকে ইলেকট্রন যদি দ্বিতীয় শক্তি স্তরে নেমে আসে, অর্থাৎ N2 সমান 3, 4, 5 যে কোনো উচ্চ শক্তির শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে যদি ইলেকট্রন আসে, তখন আমরা তাকে বলেছি বামার সিরিজ। যে কোনো উচ্চ শক্তি স্তর থেকে যদি ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে চলে আসে, সেক্ষেত্রে আমরা বলছি প্যাশেন সিরিজ। যদি চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন ফিরে আসে উচ্চ শক্তি স্তর থেকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলছি ব্র্যাকেট সিরিজ, তারপরে ফান্ড সিরিজ এবং তারপরে আসলো লাইনকে বলছি আমরা হামফ্রেশ সিরিজ। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনার বিষয়। শিক্ষার্থী, এই করোনাকালীন সময়ে তোমরা সাবধানে থাকবে, যেহেতু করোনার দ্বিতীয় ধাপ এখন শুরু হয়েছে, অর্থাৎ বর্তমানে আক্রান্তের হার এবং মৃত্যুর হার দুটোই আমাদের দেশে বাড়া শুরু করেছে। তো আমরা চেষ্টা করবে বাইরে যখনই বেরোবে, যেহেতু ঠান্ডার সময়, এখন শীতের সময় শুরু হয়েছে, তো যতদূর সম্ভব ঠান্ডার হাত থেকে নিজেকে রক্ষা করবে এবং মাস্ক অবধারিতভাবে ব্যবহার করবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো, আমরা যেন আমার পরিবার নিয়ে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। সবাই ভালো থেকো। ধন্যবাদ সকলকে।